প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমাদের আজকের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়, নাম প্রাপ্য হিসাবের লেনদেন। আমরা আলোচনা করতে চাচ্ছি হিসাব বিজ্ঞান প্রথম পত্র ষষ্ঠ অধ্যায়, প্রাপ্য হিসাবের লেনদেন। এখন প্রশ্ন হচ্ছে নাম্বার 1, প্রাপ্য হিসাব কি? এর উত্তরটা হবে ধারে ক্রয় বিক্রয়, ধারে ক্রয় বিক্রয় না, ধারে বিক্রয়, ধারে, সুন্দর করে লেখো, ধারে পণ্য ও সেবা বিক্রয়ের ফলে সৃষ্ট পাওনাকে প্রাপ্য হিসাব বলে। প্রাপ্য হিসাব বলে। তাহলে আমাদের বলা হলো ধারে আমরা পণ্য বিক্রি করতে পারি, সেবা বিক্রি করতে পারি। ধারে বলতে বাকিতে, ধারে যখনই তুমি কোনো পণ্য বা কোনো সেবা বিক্রি করছো, অন্যের নিকট হস্তান্তর করছো, এটাকেই প্রাপ্য হিসাব বলবে। এবং ব্যবসা প্রতিষ্ঠানে প্রাপ্য হিসাব একটু নিয়মিত প্রক্রিয়া। প্রাপ্য হিসাব ছাড়া, অর্থাৎ ধারে সেবা অথবা পণ্য বিক্রয় না করলে ক্রেতা সন্তুষ্টি অর্জন করা যায় না এবং ব্যবসার কার্যকলাপ দীর্ঘস্থায়ীভাবে চলমান রাখা কঠিন হয়ে পড়ে। এজন্যে আমরা সবসময়ের জন্য কিছু পণ্য বা সেবা ধারে বিক্রয় করে থাকি। তোমরা উত্তরটা লিখে নিচ্ছ। ধারে পণ্য ও সেবা বিক্রয়ের ফলে সৃষ্ট পাওনাকে প্রাপ্য হিসাব বলে। প্রশ্ন 2, অনাদায়ী পাওনা কি? উত্তর, ধারে বিক্রয়ের ফলে সৃষ্ট পাওনার যে পরিমাণ টাকা আদায় করা যায় না তাকে অনাদায়ী পাওনা বলে। অর্থাৎ উত্তরের ভিতরও আমাদের আবার আরেকটা নতুন প্রশ্নের সৃষ্টি হয়। নতুন প্রশ্নের কী সৃষ্টি হয়? আমরা ধারে কোনো পণ্য বিক্রি করলাম, পণ্য বিক্রয়ের ফলে আমরা ক্রেতাদের নিকট থেকে নির্দিষ্ট সময় পরে অর্থপ্রাপ্তির প্রত্যাশা করে থাকি। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় এই প্রাপ্য হিসাবে কিছু পরিমাণ অর্থ অনাদায়ী থেকে যায়, অর্থাৎ আদায় করা সম্ভব হয় না। এমন টাকার পরিমাণকে অনাদায়ী পাওনা বলে। অনাদায়ী পাওনার পরে আমাদের তৃতীয় প্রশ্ন,
অনাদায়ী পাওনা সঞ্চিতি উত্তর অনাদায়ী পাওনার জন্য যে ভবিষ্যৎ ব্যবস্থা রাখা হয় তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে। তাহলে আমাদের 3 নম্বর প্রশ্ন ছিল অনাদায়ী পাওনা সঞ্চিতি কি। অনাদায়ী পাওনার জন্য যে ভবিষ্যৎ ব্যবস্থা রাখা হয় তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে। তাহলে বিষয়টা কেমন হলো, আমরা সারা বছর পণ্য বিক্রয়ের ফলে সৃষ্ট যে পরিমাণ প্রাপ্য হিসাব আছে এখান থেকে আমরা ধরে নিলাম আমাদের মোট প্রাপ্য হিসাবের পরিমাণ 1,40,000 টাকা, যার 10,000 টাকা আদায় হবে না, এটা অনাদায়ী পাওনা এবং এটা ব্যবসার সুস্পষ্ট ক্ষতি। এই ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্যে আমরা এমন কাজ করতে পারি, মোট প্রাপ্য হিসাবে 10% আদায় হবে না এমনটা ধরে সঞ্চয়ের ব্যবস্থা রাখতে পারি, সঞ্চিতির ব্যবস্থা রাখতে পারি। মোট প্রাপ্য হিসাব কত? 1,40,000 টাকা, যার আদায় হবে না কত? 10,000 টাকা। 1,40,000 বিয়োগ 10,000, 1,30,000। এর 10% করলে 13,000, 5% করলে 6,500। এই 6,500 টাকার জন্যে আমরা সঞ্চয়ের ব্যবস্থা রাখতে পারি, যে ভবিষ্যতে যদি আমাদের এই পরিমাণ টাকা ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় তাহলে যেন এই সঞ্চয় থেকে এই ক্ষতিটাকে পুষিয়ে নেওয়া যায়। এজন্যে আমরা সঞ্চিতির ব্যবস্থা রাখি। তাহলে আমরা 3টে প্রশ্ন পেলাম। প্রশ্ন 1, প্রাপ্য হিসাব কী? ধারে বিক্রয়ের ফলে সৃষ্ট পাওনা প্রাপ্য হিসাব। অনাদায়ী পাওনা কী? যে পরিমাণ টাকা ধারে বিক্রয়ের ফলে যে পরিমাণ টাকা আদায় হবে না তা অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা সঞ্চিতি কী? ভবিষ্যৎ ক্ষতি আর ধারে বিক্রয়ের ফলে যে পরিমাণ ক্ষতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তা পুষিয়ে নেওয়ার জন্যে, তা কাটিয়ে ওঠার জন্যে, তা পূরণ করার জন্যে যে পরিমাণ টাকা আমরা ভবিষ্যৎ ব্যবস্থা রেখে থাকি তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার, আমরা প্রাপ্য হিসাবের লেনদেনের প্রাথমিক স্তরে কেন আবারও 3টি প্রশ্ন 3টি উত্তর দেখে নিচ্ছি এবং এর উপরে কেন আমরা আলোচনাটা করছি? এটি তাৎপর্য আছে। তাৎপর্য বলতে এই অধ্যায়ে আমাদের গাণিতিক সমস্যা সমাধানের জন্য 3টি শব্দ বারংবার আসে। নাম্বার 1 প্রাপ্য হিসাব, নাম্বার 2 অনাদায়ী পাওনা, নাম্বার 3 অনাদায়ী পাওনা সঞ্চিতি। অর্থাৎ প্রাপ্য হিসাব, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনার সঞ্চিতি, এই 3টি ব্যবস্থার মাধ্যমে আমাদের এই হিসাবে এই অধ্যায়ে হিসাব নিকাশ সুসম্পন্ন করতে হয়। এজন্যে আমরা এমনভাবে দেখে নিচ্ছি, এমনভাবে সংজ্ঞাটা বুঝে নিচ্ছি, এমনভাবে সংজ্ঞাটা শিখে নিচ্ছি যে প্রাপ্য হিসাব কাকে বলে, অনাদায়ী পাওনা কাকে বলে, অনাদায়ী পাওনা সঞ্চিতি কাকে বলে। আমি তোমাদেরকে অনুরোধ করছি
তোমরা আর একবার 3টি প্রশ্ন 3টি উত্তর হোয়াইট বোর্ড থেকে দেখে নাও। তিনটি প্রশ্নের ভিতর আমি বলেছি যে শব্দ 3টি আমাদের বারবার আসবে, সে 3টি শব্দ হচ্ছে প্রাপ্য হিসাব, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিত। 3টি শব্দ না, 2টি শব্দের একটি লাইন, 2টি শব্দের একটি লাইন, 3টি শব্দের একটি লাইন, অর্থাৎ এই 3টি বিষয় আমাদের বারবার ঘুরে ফিরে আসবে। অনাদায়ী পাওনা, প্রাপ্য হিসাব, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিত। এই 3টি বিষয় সম্পর্কে আমরা সাম্যক ধারণা রাখতে পারলে এই অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান এবং সৃজনশীল সমস্যার সমাধান আমাদের কাছে যথেষ্ট পরিমাণ সহজ হয়ে যাবে। এবং সেক্ষেত্রে আমাদের যে বিষয়টি লক্ষ্য করতে হবে, প্রদত্ত উদ্দীপকে যে অনাদায়ী পাওনা দেওয়া আছে, এটি নূতন অনাদায়ী পাওনা না পুরাতন অনাদায়ী পাওনা। প্রাপ্য হিসাব নূতন এবং পুরাতন হয় না। প্রাপ্য হিসাব চলতি বছরের প্রাপ্য হিসাব বা চলমান হিসাব বছরের প্রাপ্য হিসাব থাকে। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের জন্য নির্দিষ্ট হার বা কী পরিমাণ টাকা সঞ্চিতি রাখতে হবে তার জন্য নির্দিষ্ট হার উদ্দীপকে দেওয়া থাকে। এর মাধ্যমে আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি বের করে দিতে পারব। তাহলে আমরা আরও 3টি জিনিস শিখব। এই অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধানের জন্য আমরা আরও 3টি বিষয়কে গুরুত্বের সঙ্গে শিখে নিচ্ছি। অর্থাৎ প্রদত্ত 3টি বিষয়, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি, প্রাপ্য হিসাব, একে আমরা আরও ভালো করে দেখে নিচ্ছি। এটা আমি বললাম চলমান বছরে। চলমান বছরে প্রাপ্য হিসাবটা চলমান বছরে দেওয়া থাকে। অর্থাৎ যে বছরের অঙ্ক আমরা করব, আমরা যদি 2021 সালের অঙ্ক করি, 2021, তাহলে আমাদের এটা দেওয়া থাকবে 2021 সালে অনাদায়ী পাওনা সমান সমান পুরাতন প্লাস নূতন। সবসময়ের জন্য থাকবে এমন কথা সঠিক নয়, থাকতেও পারে নাও পারে, তবে পুরাতন অথবা নূতন এর যে কোনো একটি থাকতে হবে। নূতনটা থাকার সম্ভাবনা বেশি। তাহলে এক্ষেত্রে কি হলো, পুরাতন বলতে আমরা এক্ষেত্রে বুঝাবো 2020, নূতন বলতে আমরা এখানে ধরে নেব 21 সালের অঙ্ক করলে 2021, অর্থাৎ 2020, 2021। অনাদায়ী পাওনা সঞ্চিতি উদ্দীপকে পাওনা সঞ্চিতির উদ্দীপকে হার দেওয়া থাকে। উদ্দীপকে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করার জন্য হার দেওয়া থাকে। এটা থাকতে পারে 5%, 10%, এমন পার্সেন্টেজ দেওয়া থাকে। তাহলে আমরা যদি একটি উদ্দীপক সাজাই তাহলে কি হয় দেখো, 2021 সালে প্রাপ্য হিসাবের পরিমাণ এখানে এরকমটা লিখে নিতে পারি। 2021 সালে প্রাপ্য হিসাবের পরিমাণ 1,40,000
40,000 টাকা। এরপরে থাকতে পারে অনাদায়ী পাওনার পরিমাণ, অনাদায়ী পাওনার পরিমাণ 10,000 টাকা। প্রাপ্য হিসাবে 10% অনাদায়ী দেনা সঞ্চিতি রাখতে হবে। তাহলে আমাদের উদ্দীপকটা কেমন হতে পারে? ঢেউ প্রদত্ত অংশ, যে অংশটাতে আমি ঢেউ দিয়ে দিচ্ছি, এই ঢেউ দেওয়া অংশটা আমাদের একটা উদ্দীপক হতে পারে। ঢেউ দেওয়া অংশ যদি আমাদের উদ্দীপক হয়, এখান থেকে আমাদের এই গাণিতিক সমস্যাটি সমাধান করতে হবে। গাণিতিক সমস্যার সমাধানে কি চাওয়া হয় এটাও আমরা একবার দেখে নিই। এখানে সাধারণত জাবেদা দাখিল, খ খতিয়ান হিসাব। এই খতিয়ানগুলো সাধারণত কী কী খতিয়ান চাওয়া হয়? অনাদায়ী দেনা, অনাদায়ী দেনা সঞ্চিতি, আয় ব্যয় বিবরণী, এমন। গ নম্বরে চাওয়া হয় আর্থিক বিবরণী। ভিন্ন থাকতে পারে। আমি প্রাথমিকভাবে উদাহরণ হিসাবে এমনটি তোমাদেরকে দিলাম। তাহলে আমরা দেখলাম এই অধ্যায় থেকে আমাদের জাবেদা, খতিয়া, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। এবং এই প্রস্তুত করার ক্ষেত্রে তবে একটা জিনিস তোমরা একটু জেনে নাও, অধ্যায়টি তুলনামূলকভাবে হিসাব বিজ্ঞানের ভিতর বেশ খানিকটা সহজ অধ্যায়। তো এক্ষেত্রে আমাদের কাছে চাইছে তারা জাবেদা, খতিয়ান, আর্থিক অবস্থার বিবরণী। আর জাবেদা, খতিয়ান এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে আমরা যদি তিনটে সংজ্ঞা সুন্দরভাবে মনে রাখতে পারি, যে কোনো উদ্দীপকের আলোকে আমরা এর সমস্যাগুলির সমাধান অনেক সহজে করে ফেলতে পারব। আমি তোমাদের কাছে আবেদন রাখব, আমার লিখে দেওয়া তিনটি প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আলোচ্য বিষয়ের ভিতর উদ্দীপকে কী দেওয়া থাকে, কী আমাদের করতে হবে, কেমনভাবে দেওয়া থাকবে, কয়টা ধাপে দেওয়া থাকবে, এটা তোমরা বাসায় এই ক্লাসটা একটু অনুসরণ করবে। আশা করি আমরা যে কোনো সৃজনশীল সমস্যার সমাধান করব, আমাদের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হবে না। তোমরা বাসায় নিয়মিত চর্চা করো, প্রয়োজনে একটি রুটিন করে নিতে পারো। কেউ আছো বইয়ের কাছে মোটেই যাচ্ছ না, দেখছো না বিষয়গুলি কী, এগুলো ভাবছো না, তারা একটু একটু করে বইয়ের কাছে যাওয়া শুরু করো। যে বইয়ের কাছ থেকে একদম দূরে সরে আছো, অর্থাৎ সারাদিনে 0
ঘন্টা সময় ব্যয় করছো, তারা প্রাথমিকভাবে 1 ঘন্টা যুক্ত করো, 2 ঘন্টা যুক্ত করো, 3 ঘন্টা যুক্ত করো, এমন করে 4-5 ঘন্টা পর্যন্ত যাও। তাহলে দেখবা যে আস্তে আস্তে তোমাদের আবারও পূর্বের ন্যায় অভ্যাসটা গড়ে উঠছে। যা হোক, সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, এমন আশা নিয়ে আজকের মতো এখানেই সবাইকে গুড বাই।